ট্র্যাডিশনালি আমরা যখন একটি অবজেক্ট ক্রিয়েট করার কথা চিন্তা করি, তখন আমাদের মাথায় ১ম যে বিষয়টি আসে সেটি হচ্ছে একটি পাবলিক কনস্ট্রাক্টর থাকবে এবং আমরা নিউ কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে সেই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। উদাহরণস্বরূপ নিউ কিওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে একটি বিগ ইন্টিজারের অবজেক্ট ক্রিয়েট করছি। ডেভেলপার হিসাবে নিউ কিওয়ার্ড ব্যবহারের পাশাপাশি আমরা আরেকটি স্ট্র্যাটেজি আমাদের টুলকিটে কনসিডার করতে পারি। সেটি হচ্ছে স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডস। উদাহরণস্বরূপ জাভার বুলিয়ান ক্লাসে ভ্যালু অফ হচ্ছে একটি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড, যেটি প্রিমিটিভ টাইপের ভ্যালু অ্যাজ এ প্যারামিটার অ্যাকসেপ্ট করে এবং ভ্যালু এর উপর বেস করে বুলিয়ান ক্লাসের অবজেক্ট রিটার্ন করে। আমরা কনস্ট্রাক্টরের পাশাপাশি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডকে কনসিডার করতে পারি, অথবা আমরা কোন একটি ক্লাসে কনস্ট্রাক্টরকে বাদ দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডকে এক্সপোজ করতে পারি অবজেক্ট ক্রিয়েশনের জন্য। আজকে স্টার্ট উইথ শিখর রায় চ্যানেলে আমরা সব লোকের লেখা ইফেক্টিভ জাভার চ্যাপ্টার 2 থেকে আইটেম 1 আলোচনা করব। আইটেম 1 এ বলা হয়েছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য আমরা কনস্ট্রাক্টরের পরিবর্তে স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডকে কনসিডার করব। শুরুতেই স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড আসলে কি? খুবই সহজ করে বলতে গেলে এটি হচ্ছে একটি স্ট্যাটিক মেথড যেটি ওই ক্লাসের একটি অবজেক্ট রিটার্ন করে। আইটেম 1 এর স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের সাথে ডিজাইন প্যাটার্নের ফ্যাক্টরি মেথডের কোনো সম্পর্ক নেই। দুটি টোটালি সেপারেট কনসেপ্ট। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের নিজস্ব নাম থাকতে পারে, যেখানে আমরা যখন কনস্ট্রাক্টর লিখি তখন কনস্ট্রাক্টরের নাম হুবহু ওই ক্লাসের নাম অনুসারে হতে হয়। এই কারণে যখন কোনো একটি ক্লাসে একাধিক কনস্ট্রাক্টর থাকে তখন ডেভেলপারদের জন্য ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের জন্য কোন কনস্ট্রাক্টরটি কোন পারপাজে ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি মনে রাখা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ বিগ ইন্টিজারের এই কনস্ট্রাক্টরটির কাজ হচ্ছে একটি প্রবাবল প্রাইম বিগ ইন্টিজার অবজেক্ট রিটার্ন করা। বিগ ইন্টিজার ক্লাসে এই কনস্ট্রাক্টরটির পাশাপাশি আরেকটি মেথড রয়েছে প্রবাবল প্রাইম, যেটি একটি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড। এটিও আসলে একটি প্রবাবল প্রাইম বিগ ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাক্টরের তুলনায় এই স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডটি মোর এক্সপ্রেসিভ, অর্থাৎ ওয়েল চুজেন স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড নেম কোডের রিডেবিলিটি বৃদ্ধি করে। ধরলাম আমি একটি হিউম্যান ক্লাস ক্রিয়েট করতে চাই, যেখানে নেম, এইজ এবং কাইন্ড প্রপার্টিজ থাকবে। আলোচনার সুবিধার জন্য কাইন্ড প্রপার্টিজকে টিন এবং অ্যাডাল্টের মধ্যে লিমিটেড রাখা হয়েছে এবং আমরা চাই ক্লায়েন্ট অবজেক্ট ক্রিয়েশনের সময় নেম এবং এইজ এই দুটি প্রপার্টিজ প্রোভাইড করবে এবং কাইন্ড প্রপার্টিজে আমরা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করব। এটি করার জন্য আমরা যেটি করতে পারি, আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করতে পারি হিউম্যান ক্লাস। প্রথম একটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, যেখানে আমরা নেম এবং এইজ এই দুটি প্রপার্টিজ প্যারামিটার হিসেবে পাস করব এবং প্রথম কনস্ট্রাক্টরে টিনকে কাইন্ডের ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করব। এর পাশাপাশি আমরা দ্বিতীয় আরেকটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, যেটিও আসলে নেম এবং এইজ প্রপার্টিজ প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করবে এবং কাইন্ডের ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা এখানে অ্যাডাল্ট সেট করব। কিন্তু জাভাতে একই প্যারামিটারের দুটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা পসিবল নয়, যে কারণে আমরা যেটি করতে পারি, হিউম্যান ক্লাসে আমরা কনস্ট্রাক্টরের প্যারামিটার সিকোয়েন্স চেঞ্জ করিয়ে দিতে পারি। প্রথম কনস্ট্রাক্টর যেখানে ফার্স্ট ভ্যালু হিসাবে আমরা নেম অ্যাকসেপ্ট করব, সেকেন্ড ভ্যালু হিসেবে এইজ অ্যাকসেপ্ট করব এবং হিউম্যানের দ্বিতীয় কনস্ট্রাক্টরে আমরা প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। এখানে শুরুতে এইজ অ্যাকসেপ্ট করব, সেকেন্ড প্যারামিটার হিসেবে নেম অ্যাকসেপ্ট করব। জাভা এটি অ্যালাউ করে এবং আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে প্রথম কনস্ট্রাক্টরে টিন সেট করতে পারবো এবং সেকেন্ড কনস্ট্রাক্টরে অ্যাডাল্ট ডিফল্ট ভ্যালু সেট করতে পারবো। কিন্তু এই ধরনের ক্লাস ক্লায়েন্টের জন্য খুবই কনফিউজিং হয়ে থাকে। ইউজাররা নিজেই মনে রাখতে পারবে না কোন কনস্ট্রাক্টরটি আসলে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, যে কারণে মোস্ট অফ দ্য টাইম এই ধরনের কনস্ট্রাক্টরের ব্যবহার মোর ইরর প্রোন হয়ে থাকে। সুতরাং ইমপ্লিমেন্টেশন ওয়াইজ দিস ইজ নট অ্যান ওকে ইমপ্লিমেন্টেশন। এর থেকে আমরা বেটার ওয়েতে বিষয়টি ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমরা স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড হিসেবে দ্য টিন এবং দ্য অ্যাডাল্ট ডিক্লেয়ার করেছি, যার কাজই হচ্ছে হিউম্যান অবজেক্ট ক্রিয়েট করা। উভয় ক্ষেত্রেই আমরা নেম এবং এইজ কে প্যারামিটার হিসেবে পাস করেছি, কিন্তু সেই সাথে দ্য টিন মেথডে আমরা কাইন্ড এর ভ্যালু সেট করেছি টিন এবং দ্য অ্যাডাল্ট মেথডে আমরা কাইন্ড এর ভ্যালু সেট করেছি অ্যাডাল্ট। একটি বিষয় এক্ষেত্রে লক্ষণীয়, আমরা এক্ষেত্রে হিউম্যান কনস্ট্রাক্টরটিকে প্রাইভেট আকারে ডিক্লেয়ার করেছি। সো ইমপ্লিমেন্টেশন ওয়াইজ দিস ইজ অ্যান ওকে ইমপ্লিমেন্টেশন।
যখন আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট্রাক্টরকে ব্যবহার করি অবজেক্ট ক্রিয়েশনের জন্য, এর অর্থই হচ্ছে প্রতিবার আমাদের নতুন একটি ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন সিনারিও আসবে যখন আমাদের প্রতিবার নতুন অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের অলরেডি ক্রিয়েটেড ইনস্ট্যান্স গুলোকে ক্যাশ করে রাখতে পারি এবং আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেই ক্যাশড ভ্যালুগুলো রিটার্ন করতে পারি। জাভাতে বুলিয়ান ক্লাসের দিকে একটু খেয়াল করলে আমরা দেখব ট্রু এবং ফলস শুরুতেই ক্রিয়েট করে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে ভ্যালু অফ মেথডে বেসড অন প্যারামিটার এই দুটি ক্যাশড ভ্যালুকে রিটার্ন করা হচ্ছে। অর্থাৎ স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ব্যবহারের মাধ্যমে আমরা ইনস্ট্যান্সকে ক্যাশ করে রাখতে পারি, যেটি আসলে অনেক সময়ই আননেসেসারি অবজেক্ট ক্রিয়েশনকে অ্যাভয়েড করতে সাহায্য করে এবং যে সকল ক্ষেত্রে অবজেক্ট ক্রিয়েশন খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে পারফরম্যান্সও অনেকখানি ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। এই ধরনের ক্লাসকে ইনস্ট্যান্স কন্ট্রোলড ক্লাসও বলা হয়ে থাকে। ইনস্ট্যান্স কন্ট্রোল ক্লাস আসলে গ্যারান্টি দেয় ওই ক্লাসের ইনস্ট্যান্স সিঙ্গেলটন হবে, যে কারণে আমাদের যখন সিঙ্গেলটন কোনো ইনস্ট্যান্সের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্স কন্ট্রোল ক্লাস ব্যবহার করব। ইনস্ট্যান্স কন্ট্রোল ক্লাস আসলে গ্যারান্টি দেয় a ইকুয়ালস b তখনই হবে যখন এবং শুধুমাত্র যখন a এবং b এর রেফারেন্স সেম হবে। এটি হচ্ছে একটি ফ্লাইওয়েড ডিজাইন প্যাটার্ন। জাভাতে এনাম টাইপ এই গ্যারান্টি গুলো প্রদান করে। আমরা যখন কনস্ট্রাক্টরের সাথে নিউ কিওয়ার্ডটি ব্যবহার করব তখন আমরা চাইলেও সেই কনস্ট্রাক্টরের ভেতর থেকে সাব টাইপ রিটার্ন করতে পারবো না। বাট যখন আমরা স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড ডিক্লেয়ার করব তখন আমরা আসলে স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ভেতর থেকে চাইলে ওই ক্লাসের সাব টাইপও রিটার্ন করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। উদাহরণস্বরূপ যদি আমি একটি শেপ ইন্টারফেস এর কথা চিন্তা করি এবং শেপ ফ্যাক্টরি ক্লাসের ভেতর আমরা গেট শেপ স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড থেকে প্রয়োজন অনুসারে আমরা একটি সাব টাইপ রিটার্ন করতে পারবো। জায়গার স্বল্পতার কারণে আমি সার্কেল এবং স্কোয়ার ক্লাসকে এক লাইনে দেখিয়েছি। সার্কেল ক্লাসটি আসলে দেখতে অনেকটা এরকম, স্কোয়ার ক্লাসটি দেখতে এরকম। আমরা যদি গেট শেপ মেথডটির দিকে একটু তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড আসলে আমাদেরকে ফ্লেক্সিবল রিটার্ন টাইপ ব্যবহার করতে সাহায্য করে এবং সেই সাথে আমরা যেহেতু সাব টাইপ গুলোকে প্রাইভেট আকারে ডিক্লেয়ার করতে পারি তাই ইমপ্লিমেন্টেশন ডিটেইলস আমরা ইউজারের কাছ থেকে হাইড করতে পারি, যেটি এপিআই এর একটি কম্প্যাক্ট ভার্সন ক্রিয়েশনে খুবই সাহায্য করে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন ডিটেইল হাইড করার মাধ্যমে আমরা মোর কম্প্যাক্ট এবং ফ্লেক্সিবল কোড লিখতে পারছি। জাভার কালেকশনস ক্লাসটি এর একটি প্রপার উদাহরণ। কালেকশনস ক্লাসের ভেতর থেকে মোস্ট অফ দ্য টাইম যে অবজেক্টগুলো রিটার্ন করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে নন পাবলিক টাইপের। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ভেতর থেকে আমরা কন্ট্রোল ওয়েতে সাবটাইপ রিটার্ন করতে পারি। জাভার এনামসেট ক্লাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো এর কনস্ট্রাক্টরটি একটি নন পাবলিক টাইপের কনস্ট্রাক্টর এবং এর একটি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড হচ্ছে নান অফ, যা আসলে সাইজের উপর বেস করে দুটি ভিন্ন সাব ক্লাস রিটার্ন করে। এর একটি হচ্ছে রেগুলার এনামসেট এবং অন্যটি হচ্ছে জাম্বো এনামসেট। এখানে দি রেগুলার এনামসেট ব্যাডলি পারফর্ম করা শুরু করে সেক্ষেত্রে আমরা চাইলে রেগুলার এনামসেটকে বাদ দিয়ে দিতে পারবো অথবা ফিউচার রিলিজে প্রয়োজন মতো আমরা নতুন সাব ক্লাসও ক্রিয়েট করতে পারবো। সাব ক্লাসগুলো নন পাবলিক হওয়ার কারণে আমরা আন্ডারলাইং কোডকে যে কোনো সময় প্রয়োজন অনুসারে এনহ্যান্স করতে পারবো। অর্থাৎ স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড কোডের মেইনটেনেবিলিটি অনেক গুণে বৃদ্ধি করিয়ে দেয়। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ক্ষেত্রে যে অবজেক্টের জন্য আমরা স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডটি ব্যবহার করছি মেথড ক্রিয়েশনের সময় অবজেক্টটি এক্সিস্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই বিষয়টির সাথে আরেকটি টার্ম জড়িত, সেটি হচ্ছে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কস। জাভাতে জেডিবিসি লাইব্রেরি বা জাভা ডাটাবেস কানেক্টিভিটি হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের উদাহরণ। সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের বেশ কয়েকটি কম্পোনেন্ট রয়েছে। সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কে একটি সার্ভিস ইন্টারফেস থাকবে। এই সার্ভিস ইন্টারফেস কম্পোনেন্টটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের মূল চালিকা শক্তি হচ্ছে এই সার্ভিস ইন্টারফেস। এর উপর বেস করেই আসলে পুরো ফ্রেমওয়ার্কটি দাঁড় করানো হয়। সেকেন্ড যে কম্পোনেন্টটি আমাদের প্রয়োজন হবে সেটিকে বলা হচ্ছে প্রোভাইডার রেজিস্ট্রেশন এপিআই। আমরা মূলত আমাদের সকল ধরনের সার্ভিসগুলোকে সার্ভিস রেজিস্ট্রেশন এপিআই এর মাধ্যমে রেজিস্টার করব এবং আমরা সার্ভিস অ্যাক্সেস এপিআই এর মাধ্যমে রেজিস্টারকৃত সার্ভিসগুলোকে অ্যাক্সেস করব।
ফোর্থ কম্পোনেন্টটি একটি অপশনাল কম্পোনেন্ট, এটিকে সার্ভিস প্রোভাইডার ইন্টারফেস বলা হয়। এই কম্পোনেন্টটি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। ক্লায়েন্ট যখন কোড করবে তখন ক্লায়েন্টের কাছে এই সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কটি অ্যাভেলেবল হবে। উদাহরণস্বরূপ আমি আমার জাভা কোড থেকে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্ক হিসেবে জেডিবিসি লাইব্রেরি ব্যবহার করতে পারবো। এরপর এই সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের উপর বেস করে বিভিন্ন প্রোভাইডার, ফর এক্সাম্পল মাইএসকিউএল সার্ভিস প্রোভাইডার, তারা তাদের নিজস্ব একটি লাইব্রেরি ডেভেলপ করবে। এই পার্টটিকে বলা হচ্ছে প্রোভাইডার পার্ট। এই অংশে আমাদের সার্ভিস ইমপ্লিমেন্টেশন থাকবে, যেটি আসলে সার্ভিস ইন্টারফেসের উপর বেস করে ডেভেলপ করা হবে, এবং প্রোভাইডারের কাছে প্রোভাইডার ইমপ্লিমেন্টেশন থাকবে, যেটি আসলে সার্ভিস প্রোভাইডার ইন্টারফেসেরই ইমপ্লিমেন্টেশন। ক্লায়েন্ট তার কোড থেকে এই সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্ককে ইউজ করবে। অর্থাৎ ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ইউজার তার কোড সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের উপর বেস করে ডেভেলপ করবে। ক্লায়েন্টের আসলে জানার প্রয়োজন নেই প্রোভাইডার কিভাবে তার লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করছে। এ কারণে প্রোভাইডার ইমপ্লিমেন্টেশনের পার্টটুকু ক্লায়েন্টের কাছ থেকে টোটালি ইনভিজিবল অবস্থায় থাকে। এতে করে প্রোভাইডার ইমপ্লিমেন্টেশনের কমপ্লেক্সিটি সম্পর্কে জানার প্রয়োজন পড়ে না ক্লায়েন্টের, এবং ক্লায়েন্ট সরাসরি প্রোভাইডারের উপর ডিপেন্ডেন্ট থাকে না। এতে করে প্রোভাইডার এবং ক্লায়েন্টের মধ্যে একটি ডিকাপলড রিলেশনশিপ তৈরি হয়। ডিকাপলড কোডিং স্টাইলের কারণে ক্লায়েন্ট যখনই চাইবে তার প্রয়োজন অনুসারে মাইএসকিউএল প্রোভাইডারকে রিপ্লেস করে পোস্টগ্রেসকিউএল প্রোভাইডারও ব্যবহার করতে পারবে। উদাহরণস্বরূপ আমাদের কাছে একটি সার্ভিস ইন্টারফেস থাকতে পারে। আমরা দেখে এসেছি এই অংশটাকে আমরা বলি সার্ভিস ইন্টারফেস। এরপর আমাদের কাছে একটি অপশনাল ইন্টারফেস থাকতে পারে, যেটিকে আমরা বলি সার্ভিস প্রোভাইডার ইন্টারফেস। সার্ভিস প্রোভাইডার ইন্টারফেসে আমরা মূলত আমাদের প্রয়োজন অনুসারে স্টেপ ডিফাইন করে দেই। এই স্টেপের উপর বেস করে প্রোভাইডার তার পার্টটুকু ইমপ্লিমেন্ট করবে, এবং এই সার্ভিস প্রোভাইডারের স্টেপগুলো বা মেথডগুলোর উপর বেস করে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্ক সার্ভিস অবজেক্টগুলো ক্রিয়েট করবে। এরপর আমাদের কাছে একটি সার্ভিস ম্যানেজার ক্লাস থাকবে, এবং সার্ভিস ম্যানেজারে প্রোভাইডার রেজিস্ট্রেশন এপিআই থাকবে। এটি মূলত আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডারকে নামের উপর বেস করে ক্যাশ করতে থাকবে, এবং এই ক্যাশকৃত ভ্যালুকে আমরা গেট সার্ভিস আরেকটি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের মাধ্যমে অ্যাক্সেস করব, এবং অ্যাক্সেসকৃত এই প্রোভাইডারের উপর বেস করে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ডিফাইনকৃত স্টেপগুলো ফলো করে আমরা আমাদের সার্ভিসগুলোকে ক্রিয়েট করব। এই অংশটিকে বলা হচ্ছে সার্ভিস অ্যাক্সেস এপিআই। অর্থাৎ আমাদের পুরো সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কে টোটাল 4টি কম্পোনেন্ট থাকবে। নাম্বার 1 সার্ভিস ইন্টারফেস, যেটি আসলে এই পুরো ফ্রেমওয়ার্কের চালিকা শক্তি। এর উপর বেস করেই পুরো ফ্রেমওয়ার্কটি কাজ করবে। এরপর আমাদের কাছে থাকবে অপশনাল সার্ভিস প্রোভাইডার ইন্টারফেস, যেখানে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্ক তার প্রয়োজন মতো স্টেপগুলো ডিফাইন করবে, এবং প্রোভাইডার অংশে এই স্টেপগুলো ইমপ্লিমেন্ট করা থাকবে। এবং আমরা যখন সার্ভিসকে অ্যাক্সেস করতে চাইবো তখন এই ডিফাইন স্টেপগুলোর উপর বেস করে আমরা সার্ভিসকে ক্রিয়েট করব। এটি হচ্ছে সার্ভিস অ্যাক্সেস এপিআই, এবং শুরুতে এই সার্ভিস অ্যাক্সেস এপিআই গুলো প্রোভাইডার রেজিস্ট্রেশন এপিআই, এর মাধ্যমে সার্ভিস প্রোভাইডারকে রেজিস্টার করব। এই পুরো অংশটিকে বলা হচ্ছে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্ক। আমাদের সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের যে সার্ভিস ইন্টারফেস ছিল সেটিকে এক্সটেন্ড করে একটি সার্ভিস ইমপ্লিমেন্টেশন থাকবে। এই পার্টটিকে বলা হয় সার্ভিস প্রোভাইডার। এর পাশাপাশি আমাদের একটি প্রোভাইডার ইমপ্লিমেন্টেশন থাকবে, যেটিকে বলা হচ্ছে প্রোভাইডার ইমপ্লিমেন্টেশন, এবং এই পুরো অংশটি আসলে ইমপ্লিমেন্ট করা থাকবে প্রোভাইডার পার্টে। অর্থাৎ ডেটাবেস সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা যদি মাইএসকিউএল ব্যবহার করি সেক্ষেত্রে এই অংশটি মাইএসকিউএল লাইব্রেরিতে থাকবে, অথবা পোস্টগ্রেসকিউএল এর ক্ষেত্রে এই অংশটি পোস্টগ্রেসকিউএল কর্তৃক ইমপ্লিমেন্ট হবে। এরপর ক্লায়েন্ট পোর্শনে আমরা মূলত রেজিস্টার এপিআই কে ব্যবহার করে প্রোভাইডার ইমপ্লিমেন্টেশন গুলোকে রেজিস্টার করব, এবং আমরা আমাদের প্রয়োজন অনুসারে অ্যাক্সেস এপিআই এর থ্রুতে সেই সার্ভিসকে অ্যাক্সেস করব এবং ব্যবহার করব। প্রোভাইডার ইন্টারফেসটিকে বাদ দিলে আমাদের ইমপ্লিমেন্টেশনটা অনেকটা এরকম হবে। এক্ষেত্রে আমাদের সার্ভিস ইন্টারফেস থাকবে, প্রোভাইডার ইন্টারফেস থাকবে না। এরপর আমাদের সার্ভিস ম্যানেজার থাকবে, যেখানে আমরা রেজিস্ট্রেশনের জন্য একটি স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড ব্যবহার করব, যেটা হচ্ছে প্রোভাইডার রেজিস্ট্রেশন এপিআই, এবং আমাদের কাছে থাকবে একটি সার্ভিস অ্যাক্সেস এপিআই। এই অংশটি হুবহু সেম, তবে যে বিষয়টি এক্ষেত্রে লক্ষণীয় সেটি হচ্ছে আমরা এর আগের অংশে প্রোভাইডার ইন্টারফেসকে ক্যাশ করছিলাম, এক্ষেত্রে আসলে আমরা সরাসরি সার্ভিসকে ক্যাশ করব। এরপর আমরা যখন সার্ভিস অ্যাক্সেস এপিআই ব্যবহার করছিলাম সেক্ষেত্রে আমাদের কাছে ছিল সার্ভিস প্রোভাইডার ইন্টারফেস। এই ক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার ইন্টারফেসের পরিবর্তে সরাসরি সার্ভিস ইন্টারফেসকে ব্যবহার করব, এবং এই পুরো অংশটি আসলে সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের পার্ট।
এরপর আমাদের প্রোভাইডার পার্টে থাকবে শুধুমাত্র সার্ভিস ইমপ্লিমেন্টেশন, এবং এই অংশটি আমাদের প্রোভাইডারের পার্ট। এবং আমাদের ক্লায়েন্ট পার্টে আমরা আগের মতোই শুরুতে রেজিস্ট্রেশন করব। এক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার রেজিস্ট্রেশন না করে সরাসরি সার্ভিসগুলোকে রেজিস্টার করব, এবং আমরা অ্যাক্সেস এপিআই থ্রুতে সেটিকে অ্যাক্সেস করব। পরবর্তীতে আমাদের সার্ভিসগুলোকে আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কের সাথে আমরা যদি জেডিবিসির কম্পোনেন্টগুলোর সাদৃশ্যতা খুঁজতে চাই, সেক্ষেত্রে আমাদের সার্ভিস ইন্টারফেস হিসেবে থাকবে জেডিবিসির কানেকশন ক্লাসটি। এরপর রেজিস্ট্রেশন এপিআই হিসেবে রয়েছে রেজিস্টার ড্রাইভার এই মেথডটি। সার্ভিস অ্যাক্সেস এপিআই হিসেবে রয়েছে গেট কানেকশন এই মেথডটি। ফোর্থ এবং অপশনাল সার্ভিস প্রোভাইডার ইন্টারফেস হিসেবে ইমপ্লিমেন্ট করা হয়েছে ড্রাইভার ক্লাসটি। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের অনেকগুলো অ্যাডভান্টেজের পাশাপাশি আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যেহেতু স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম কনস্ট্রাক্টরকে নন পাবলিক হিসেবে ডিক্লেয়ার করি, তাই এই সকল নন পাবলিক কনস্ট্রাক্টরের ক্লাসকে আমরা চাইলেও অন্য ক্লাস থেকে ইনহেরিট করতে পারবো না, অর্থাৎ এই সকল ক্লাসের ক্ষেত্রে ইনহেরিটেন্স ডিসেবল থাকবে। দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজটি রয়েছে সেটি হচ্ছে অনেক সময় প্রোগ্রামারদের কাছে কারেক্ট স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড খুঁজে বের করা কিছুটা কঠিন হয়ে পড়ে। কেননা আমরা যদি জাভাডকের দিকে তাকাই, ফর এক্সাম্পল এখানে আমি বিগ ইন্টিজার ক্লাসের জাভাডক দেখাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্ট্রাক্টরের জন্য একটি ডেডিকেটেড সেকশন রয়েছে জাভাডকে, এবং এখানে প্রতিটি বিগ ইন্টিজার কনস্ট্রাক্টরের জন্য ডকুমেন্টেশন রয়েছে। কিন্তু স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডগুলোর জন্য জাভাডকে আলাদা কোনো সেকশন নেই। অন্যান্য স্ট্যাটিক মেথডের সাথেই জাভাডকে এই মেথডগুলোকে ইনক্লুড করা হয়, যে কারণে জাভাডক থেকে স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডগুলোকে আলাদা করা কিছুটা কঠিন। এখানে পুরো বিষয়টিকে আমরা সামারাইজ করব। আমাদের স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড ব্যবহারের কারণে আমাদের কোডের রিডেবিলিটি অনেক গুণে বৃদ্ধি পায়, কেননা স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের নিজস্ব একটি নাম থাকে, কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এই নামগুলো আমরা আমাদের প্রয়োজন মতো দিতে পারি না। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড ব্যবহার করার মাধ্যমে আমরা ইনস্ট্যান্স গুলোকে ক্যাশ করে রাখতে পারি, যাতে করে অনেক সময় কোডের পারফরমেন্স অনেকখানি ইমপ্রুভ হয়। স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডের ব্যবহার আমাদের কোডকে অনেকটা ফ্লেক্সিবল করে দেয়, কেননা আমরা রিটার্ন টাইপ হিসেবে আমাদের প্রয়োজন অনুসারে সাব টাইপ কি রিটার্ন করতে পারি, যেটা আসলে নিউ কিওয়ার্ড ব্যবহার করে যদি আমরা কনস্ট্রাক্টর ইউজ করে ইনস্ট্যান্স ক্রিয়েট করি তাহলে সেটি আসলে সম্ভব নয়। যেহেতু আমরা সাব ক্লাসগুলোকে প্রাইভেট আকারে ডিক্লেয়ার করতে পারি, তাই এর ইমপ্লিমেন্টেশন ইউজারের কাছে হাইড থাকার কারণে আমরা প্রয়োজন মতো আমাদের ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন গুলোকে চেঞ্জ করতে পারি, প্রয়োজন অনুসারে নতুন সাব ক্লাস নিয়ে আসতে পারি, যেটি আমাদের একটি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কোডগুলোকে খুবই মেইনটেনেবল স্টেটে রাখে। এবং সর্বশেষ যে ইম্পর্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ডিকাপলিং। আমরা দেখেছি সার্ভিস প্রোভাইডার ফ্রেমওয়ার্কে স্ট্যাটিক ফ্যাক্টরি মেথড ব্যবহার করার মাধ্যমে ক্লায়েন্ট পার্টের কোড প্রোভাইডার পার্টের কোডিং ইমপ্লিমেন্টেশন থেকে টোটালি সেপারেট এবং টোটালি ডিকাপলড। আমরা দেখেছি যেহেতু কনস্ট্রাক্টর গুলোকে নন পাবলিক আকারে ডিক্লেয়ার করি, তাই এই সকল ক্লাস আর ইনহেরিটেন্স উপযোগী থাকে না। এবং দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে যেহেতু স্পেশাল কোনো ডকুমেন্টেশন সেকশন থাকে না, তাই ইনস্ট্যান্স ক্রিয়েশনের জন্য স্ট্যাটিক ফ্যাক্টরি মেথডগুলোকে খুঁজে বের করা অনেক সময় কঠিন বিষয় হয়ে পড়ে।